সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি। আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, অবশ্যই শেয়ার করব। যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, আগামীকাল কিন্তু আমাদের ম্যাচ রয়েছে কাতারের এগেনস্টে। সেই ম্যাচটা কেমন হতে পারে এবং কোথায় আমরা দেখতে পাবো, নিশ্চিতভাবেই সেটা নিয়ে ছোটো করে কথা বলবো। এবং তার পাশাপাশি ট্রান্সফার মার্কেট থেকে যা কিছু রুমার আপডেট রয়েছে নিশ্চিতভাবেই শেয়ার করব। দেখো, প্রথম কথা অবশ্যই বলতে হবে আগামীকালের ম্যাচ যেটা আমরা কাতারে খেলবো, কাতারের বিরুদ্ধে খেলবো, এবং এই কাতার টিমটা কিন্তু নিশ্চিতভাবে আমাদের জন্য যথেষ্ট একটা কড়া টিম। কিন্তু মাথায় রাখতে হবে যে ওরা লাস্ট দুটো ম্যাচের জন্য, যার মধ্যে একটা ম্যাচ ওরা অলরেডি খেলে ফেলেছে, গোলশূন্য ড্র করেছে আফগানিস্তানের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধেও যে টিমটা রয়েছে সেই টিমে কিন্তু প্রচুর ইয়াং প্লেয়ার রয়েছে। বাট এখানে কোথাও আমাদের মাথায় রাখতে হবে যে ওদের যারা আন্ডার 23, আন্ডার 21, আন্ডার 20 প্লেয়ার রয়েছে, তাদের যা ফিজিক্যাল এবিলিটিস রয়েছে, তাদের যে কোয়ালিটিস রয়েছে, সেটাও কিন্তু আমাদের ন্যাশনাল টিমে, সিনিয়র টিমে থাকা বহু প্লেয়ারের থেকে বেটার। এবং লাস্ট যে ম্যাচটা আমরা খেলেছিলাম কুয়েতের এগেনস্টে, সেই ম্যাচটা থেকে 4জন প্লেয়ার কিন্তু বাদ। 23 জনের একটা স্কোয়াড হয়েছে এবং এই 4জনের মধ্যে অবশ্যই সুনীল ছেত্রী রয়েছেন, যিনি রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছেন। যে 3জন প্লেয়ার বাদ গেছে তার মধ্যে সারপ্রাইজিং নেম নিশ্চিতভাবেই শুভাশিস বোস, অময় রানওয়াড়ে এবং লালচুং নুঙ্গা। তিনটেই সারপ্রাইজিং নেম, কারণ ডিফেন্সের দিকে তাকালে দেখা যাবে সেটা ভীষণভাবে আমাদের জন্য একটা উইক জোন। তো সেখানে যদি আমরা টিমের অন্যতম সেরা 3জন ডিফেন্ডারকেই ছেড়ে দিই এবং এখানে ড্রপ করা প্রথমে আপডেট আসে, তারপরে শোনা যায় যে না, শুভাশিসের ব্যাপারটা ড্রপ নয়, তার পার্সোনাল রিজনসের জন্য সে টিম থেকে বেরিয়ে যায়। সো হোয়াট এভার, আমরা এই 3জন ডিফেন্ডারকে মিস করব এবং সেই জায়গাতে নিখিল পূজারি, নরেন্দর গেহলট, এই ধরনের প্লেয়ারদের আমাদের সহ্য করে এগিয়ে যেতে হবে। বাট এবার চলো, সেটা একটা আলাদা পার্ট। বাট কোথাও আমাদের কাছে কিন্তু এই কাতার ম্যাচটা তো ইজি ম্যাচ হবে না, কারণ ওদের যত ইয়াং টিমই হোক না কেন, তাদের যে কোয়ালিটি রয়েছে, ওদের যে স্ট্রেংথ রয়েছে, সেটা আমাদের সিনিয়র টিমের বহু প্লেয়ারের থেকে অনেক বেটার। কিন্তু হ্যাঁ, এই ম্যাচটাতে অ্যাপ্রোচ ভীষণভাবে স্ট্রেট থাকবে যে উই হ্যাভ টু গ্যাদার 3 পয়েন্টস। আমাদের ম্যাচটা জিততে হবে। 1-0 রেজাল্টও ফেয়ার এনাফ, কারণ আমরা লাস্ট বহু ম্যাচ হয়ে গেল আমরা গোল করতে পারছি না, আমরা গোল করতে ব্যর্থ হচ্ছি। আর বিশেষ করে যখন কোনো স্ট্রং প্রতিপক্ষ আমাদের এগেনস্টে আসছে, তখন তো গোল করা জাস্ট ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এবং আফগানিস্তান যেভাবে এই কাতার টিমটাকে রুখেছে, যেভাবে ক্রমাগত অ্যাটাকের পর অ্যাটাক কাতার তুলে আনছিল, এবং তারপরে আফগানিস্তান যেভাবে ডিফেন্স করে পুরো পার্ক দা বাস করে ম্যাচটাকে ড্র রাখতে পেরেছে, এটা ভীষণভাবে ওদের যেভাবে ফুটবলটা তলানি থেকে আবারও উঠে আসছে তার একটা স্পষ্ট ছাপ রেখে যায়। তো আমরা কিভাবে কালকের এই ম্যাচকে অ্যাপ্রোচ করব, সেটাই হবে দেখার। কোচের স্ট্র্যাটেজি কী থাকবে, ফরমেশন কী থাকবে, প্লেয়িং 11-এ তিনি কাদের নিয়ে আসতে চাইছেন, স্টার্টিং 11-এ কাদের নিয়ে আসতে চাইছেন, এবং অবশ্যই সবচেয়ে বড় কথা যে সেন্টার ফরওয়ার্ডে কার ওপরে তিনি ভরসা করতে যাচ্ছেন, যেখানে বিক্রম প্রতাপের মতো প্লেয়ার রয়েছে, মনভীর রয়েছে, রহিম আলী রয়েছে, এবং অবশ্যই এডমুন্ডের মতো প্লেয়ার রয়েছে। কে হবে তা কালকের ম্যাচের জন্য ইগস্টি ম্যাচে তুরুপের তাস, সেটাই হবে দেখার। রাত্রি 9:25 ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচটা কিন্তু আমরা দেখতে পাবো ফ্যান কোড অ্যাপে। ফ্যান কোড অ্যাপে কিন্তু 25 টাকার একটা পাস নিতে হবে এবং সেই পাসটা নেওয়ার পর আমরা খেলাটা দেখতে পাবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ফুটবল এমন একটা জায়গাতে নেমে গেছে না, মানে এমনভাবে আমাদের প্লেয়াররা পারফরমেন্স করছে, এমনভাবে কোথাও আমাদের ফুটবলের যে ছবিটা রয়েছে সেটা সমর্থকদের সামনে উঠে আসছে। এই 25 টাকা দিতেও বোধহয় বহু মানুষের নিশ্চিতভাবেই তারা ভাববেন, গায়ে লাগবে আমি বলবো না, কারণ আলটিমেট দেশের খেলা। কিন্তু সত্যি তো একটা ভালো খেলা দেখার জন্য 25 কেন, মানুষ 250 টাকা অবধি খরচা করে ফেলতে পারে। কিন্তু যদি সেই খরচার বিনিময়ে আমি কিচ্ছু না পাই, তাহলে সেই খরচাটা করার জন্য কিন্তু বহু মানুষ নিশ্চিতভাবেই ভাববেন। তো সেখানে দেখা যাক যে কালকে কত মানুষের এনগেজমেন্ট থাকে, কত মানুষ কালকের ম্যাচটাকে চিয়ার্ড করে, এবং নিশ্চিতভাবে ম্যাচের পর বাকি কথা বলা যাবে। এরপর যদি ট্রান্সফার মার্কেটের দিকে ঢুকি, তাহলে সেখানে তো প্রচুর আপডেট। চেন্নাইন এফসি তারা পরের পর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে, নতুন অ্যানাউন্সমেন্ট চিমাচুকু হয়ে গেছে। কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার আকাশ সাঙ্গওয়ানকে তারা ছেড়ে দিয়েছিল, যেটা আমরা অনেক আগে থেকে জানতাম, এবং আকাশ সই করেছে এফসি গোয়াতে, লং টার্মে সই করেছে। লেফট ব্যাকের যে জোনটা রয়েছে, ডিফেন্সের যে জোনটা রয়েছে, এটা ভীষণভাবে স্ট্রং হয়ে গেল। এবং আরও একজন প্লেয়ার টিমের এই মুহূর্তে দাঁড়িয়ে বেস্ট লেফট ব্যাক, এবং ন্যাশনাল টিমেও মোটামুটি
ভালো জায়গাতে গিয়ে পৌঁছে যাচ্ছে। আগের ম্যাচে শুভাশিস বোসকে বেঞ্চ করে জয় গুপ্তাকে খেলানো হয়েছে। তো সেই জয় গুপ্তাও কিন্তু আরও 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করতে যাচ্ছে, যেটা খেলনাও কিন্তু এক্সক্লুসিভলি রিপোর্ট করেছে। এবং কোথাও আকাশ সাঙ্গওয়ান এবং জয় গুপ্তাকে সেম টিমে 2027 অবধি রাখা। সো ইটস আ ক্লিয়ার মেসেজ কি কোথাও ডিফেন্সকে কিন্তু গোয়া ভীষণভাবে স্ট্রং করে নিচ্ছে। এরপর যে দুটো ক্লাব নিশ্চিতভাবে আমাদের বাংলা থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, তাদেরকে নিয়ে কথা বলতে হবে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা ব্যাপার, যে ইস্টবেঙ্গলের একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে থ্যাংক ইউ পোস্টের, যেখানে কিন্তু মন্দার রাও দেশাইকে ছেড়ে দেওয়া হয়েছে, অজয় ছেত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই 3জন বিদেশি প্লেয়ার, আলেকজান্ডার প্যান্টিচকে ছেড়ে দেওয়া হয়েছে, তার সাথে ভাস্কুয়েজকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই স্ট্রাইকার ফোর্বস তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এই যে ছেড়ে দেওয়ার লিস্ট বিদেশি প্লেয়ারদের, সেখানে কিন্তু খুব সারপ্রাইজিংলি নাম নেই জর্ডান এলসির। যে জর্ডান এলসির কিন্তু 2024-এ কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তো তাকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না আপাতত, এখনও অবধি যা অফিসিয়াল পোস্ট হয়েছে। যদি তাকে ছেড়ে দেওয়া হতো তাহলে রুমার এটাই যে পোস্টে সকলকে ছেড়ে দেওয়া হলো তাকে হয়তো সেখানে গুড বাই জানিয়ে দেওয়া হতো। তাহলে যে রুমারটা গত কয়েকদিন আগে থেকে তৈরি হচ্ছিল, যে কোথাও ভেতরের খবর যে জর্ডান এলসি হতে পারে 6 নম্বর বিদেশি, তাকেই কোথাও ডিফেন্সে কার্লোস কোয়াদ্রাত রেখে দিতে চাইছেন। হিজাচি মাহের এবং জর্ডান এলসি এই দুজন প্লেয়ারকে নিয়েই কার্লোস কোয়াদ্রাত তিনি পরবর্তী সিজনটাতে এগোতে চাইছেন, তাহলে সেটাই হয়তো সত্যি হয়ে আসতে চলেছে। এবং সবথেকে বড় কথা, যে বহু সময় হয়ে গেল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কোনো বিদেশি ডিফেন্ডার বা ডিফেন্ডার কাম ডিফেন্সিভ মিডফিল্ডার তাদের লিঙ্ক আপ উঠে আসেনি, কোনো ধরনের নাম কিন্তু শোনা যাচ্ছে না। তো এখানে অনেকেই মনে করতে শুরু করেছে তাহলে হয়তো এটাই ব্যাপার, যে কোথাও জর্ডান এলসি সেই 6th ফরেনার যাকে কার্লোস কোয়াদ্রাত কিন্তু ফাইনালি তিনি রেখে দিলেন। এবং এটা অনেকদিন আগে থেকেই তৈরি হচ্ছিল, যদি ফাইনালি এটা হয় যে যখন থেকে ও রিকভারি করেছে ইঞ্জুরি থেকে, তারপরে কিন্তু সরাসরি ও কলকাতায় এসেছে, ও টিমের সাথে প্র্যাকটিস করেছে, টিমের সাথে থেকেছে, ড্রেসিং রুমের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের সাথে ও আবারও নিজেকে মানিয়ে নিয়েছে। তো সেখানেই কোথাও কার্লোস কোয়াদ্রাত দেখেছেন যে নতুন কাউকে নিয়ে এসে ওই জায়গাতে ফিক্সড করার থেকে, যে প্লেয়ারটা অলরেডি টিমের সমস্ত কিছু জানে, স্ট্র্যাটেজি জানে, ফরমেশন জানে এবং টিমের হয়ে যতটুকু সময় খেলেছে ততটুকু সময়ের মধ্যে নিজের যে কোয়ালিটি রয়েছে সেটাকে মাঠে রিফ্লেক্ট করেছে, সেটাই কোথাও কার্লোস কোয়াদ্রাত কিন্তু আবারও নিয়ে আসতে চলেছেন। যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি যে টিম যেটা ছিল ইস্টবেঙ্গলে সেখান থেকে 4 জন পরবর্তী সিজনে কন্টিনিউ করবে, 2 জন নতুন সিগনেচার, তারাও আইএসএল এক্সপিরিয়েন্সড, কোথাও একদম আনকোরা প্লেয়ার যে ইন্ডিয়ান ফুটবলকে চেনে না, জানে না, বোঝে না, এরকম কোনো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল আনছে না, যদি এই 6 জন ফরেনারই ফাইনালি পরবর্তী সিজনের সমস্ত টুর্নামেন্টে গিয়ে মাঠে নামবে। এবং সেটা অবশ্যই টিমের জন্য ভালো, যে আনকোরা প্লেয়ার আসবে, মানিয়ে নেবে, এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নেবে, ক্লাইমেটের সাথে মানিয়ে নেবে, টিমের সাথে মানিয়ে নেবে, ফরমেশন বুঝতে সময় লাগবে, অনেকটা সময় লেগে যাবে, এত সময় কিন্তু ইস্টবেঙ্গলের কাছে নেই। জুলাই মাসে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস রাউন্ডের ম্যাচ রয়েছে, যার ফরম্যাট এখনও অবধি কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, তারপর নিশ্চিতভাবে সেটা নিয়ে কথা বলা যাবে। এবং তারপর আমরা যথারীতি জানি যে ডুরান্ড কাপ রয়েছে, আইএসএল রয়েছে, সুপার কাপ রয়েছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলের যে প্ল্যানিং রয়েছে সেটা হয়তো এই মুহূর্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। লাস্ট অবশ্যই কথা বলতে হবে মোহনবাগানকে নিয়ে, কারণ মোহনবাগান জনতার এই মুহূর্তে জাস্ট একটা সিঙ্গেল এনকোয়ারি, যে হেড কোচ কে হবে, কোচ পজিশনে আমরা আগামী সিজনে কাকে দেখতে পারি। দেখো এখনও অবধি অ্যান্তোনিও লোপেজ আভাস তিনি কিন্তু খুব স্ট্রংলি কন্টেনশনে রয়েছেন, তিনি কম্পিটিশন থেকে বেরিয়ে যাননি বা তাকে কোথাও মোহনবাগান ম্যানেজমেন্ট কনসিডার করছেন না, তার কথা ভাবছেন না হেড কোচ পজিশনের জন্য, এরকমটা কিন্তু নয়। কিন্তু তার পাশাপাশি আরও বেশ কিছু প্রোফাইল নিয়ে কাজকর্ম চলছে, মাঝখানে প্রচুর উড়ো নাম বেরিয়েছে, আমি একটা সিঙ্গেল নাম নিয়ে কথা বলিনি, কারণ অ্যাবসার্ড কোনো নাম নিয়ে কথা বলে সিরিয়াসলি কোনো লাভ নেই। কারণ যে নামটা আমি জানি না, যে নামটা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে দেখছি যে এই কোচটা ফ্রি রয়েছে, চলো একে মোহনবাগানের সাথে জুড়ে দেওয়া হোক। এর আগে স্প্যানিশ কোচ ছিলেন পরপর 2বার আমরা দেখেছি আইএসএলে, তাহলে নতুন যিনি কোচ হবেন তিনি স্প্যানিশই হবেন, এই যে একটা ব্যাপার জুড়ে দেওয়া, তার জন্য মাঝখানে প্রচুর নাম ভেসে বেরিয়েছে। তবে হ্যাঁ, মার্কাস যেটা জানিয়েছে যে আগামী মোটামুটি 2 সপ্তাহের মধ্যে, যেটা আমরা ধরতে পারি যে উইদিন 10 to 14 ডেজ, মোটামুটি 2 সপ্তাহের মধ্যে নতুন কোচ কিন্তু চূড়ান্ত হয়ে যাবে। আজকে যেটা আমি বলতে চাই যে আগামী সপ্তাহের মধ্যে উইদিন 14 ডেজও হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে না, আগামী সপ্তাহের মধ্যে মানে মোটামুটি 17 থেকে 18 তারিখের মধ্যে কিন্তু মোহনবাগান কোচ চূড়ান্ত হয়ে যাবেন।
তবে অবশ্যই ডিপেন্ড করছে এটা ক্লাবের ওপর, যে ক্লাব কত তাড়াতাড়ি তাকে অফিসিয়ালি অ্যানাউন্স করবেন, কত তাড়াতাড়ি সমর্থকদের সামনে নিয়ে আসবেন। কিন্তু তিনি মোটামুটি 17-18 তারিখের মধ্যে চূড়ান্ত হয়ে যাবেন, তার বেশি হওয়ার কথা নয়। কারণ তিনি চূড়ান্ত হয়ে যাওয়ার পাশাপাশি কিন্তু তার ভিসা থেকে শুরু করে বাকি সমস্ত কাজকর্ম রেডি হয়ে যাবে, এবং যেটা মনে করা হচ্ছে যে 25 তারিখের মধ্যে কিন্তু যিনি নতুন হেড কোচ হবেন তিনি কলকাতায় এসে পৌঁছে যাবেন, এবং জুলাই মাস থেকে মোহনবাগানের যে প্রি সিজন ট্রেনিং রয়েছে সেটা শুরু হয়ে যাবে। কারণ এখানে খুব মানে স্ট্রেট ওয়েতে দেখতে গেলে দেখা যাবে যে জুলাই আর অগাস্ট এই দুটো মাস হচ্ছে প্রি সিজনের মাস, যেখানে মোহনবাগান সিনিয়র টিম কিন্তু ডুরান্ড কাপ খেলবে না। তো এই দুটো মাসে যত ভালো প্রি সিজন হবে, সেপ্টেম্বরে কিন্তু একই সাথে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজ এবং ইন্ডিয়ান সুপার লিগ সিজন 11 স্টার্ট হয়ে যাবে। এবং সেখানে আমি আবারও বলছি যে অ্যান্তোনিও লোপেজ হাভাস তিনি কিন্তু, যদি ইনসাইডার যে আপডেট রয়েছে সেটাকে মানতে হয় এখানে, তিনি পুরোপুরি কম্পিটিশন থেকে বাইরে বেরিয়ে যাননি। তার যে ধরনের কন্ডিশনস রয়েছে, যে ধরনের তার এখানে ইনপুটস রয়েছে, এই সমস্ত যদি মোহনবাগান ফাইনালি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে হয়তো অ্যান্তোনিও লোপেজ হাভাস তিনি আবারও মোহনবাগান কোচ পদে ফিরে আসতে পারেন। কিন্তু তার পাশাপাশি আরও বেশ কিছু নাম নিয়ে কিন্তু চর্চা চলছে, বেশ কিছু কোচের ইন্টারভিউ চলছে, এবং অবশ্যই তার পাশাপাশি কোন কোচের কী ধরনের প্লেয়ার পছন্দ, তারা কী ধরনের প্লেয়ার এখানে সাজেস্ট করছেন, অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে। কারণ এই যে আমরা শুনতে পাচ্ছি যে ইউরো কাপ থেকে প্লেয়ার আসতে পারে, কোপা আমেরিকা থেকে প্লেয়ার আসতে পারে, এই যে নামগুলো মানে বিশেষ করে টুর্নামেন্ট থেকে প্লেয়ার আসতে পারে, এটা কিন্তু যে ধরনের কোচেদের সাথে মোহনবাগান কথা বলছে এটা তাদেরই সাজেশন, যে তাদের হয়তো এই প্লেয়ারদের সাথে বা এই প্লেয়ারের এজেন্টের সাথে সম্পর্ক ভালো রয়েছে এবং তিনি সেই প্লেয়ারকে নিয়ে আসতে পারেন, এই একটা চান্সেস। সেটা কত দূর অবধি এগোবে, সেটা একজন কোচ কতটা অবধি করতে পারবেন, এই অনেক কিছুর ওপরে কিন্তু ফাইনালি কোচটা সিলেক্ট হবে। তো আমার মনে হয় যে একটা ভালো কিছু পেতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, একটু সময় অপেক্ষা করতে হয়। তবে আবারও বলছি, যতটুকু মনে হচ্ছে 17 থেকে 18 তার মধ্যে সমস্ত কিছু চূড়ান্ত হয়ে যাওয়ার কথা, যদি সমস্ত কিছু পজিটিভলি এগিয়ে যেতে থাকে। তো দেখা যাক, আমি ওয়েট করছি, তোমরা ওয়েট করতে থাকো। চমক তো কিছু একটা আসছে সব মিলিয়ে, মানে সেটা কোচ হতে পারে, প্লেয়ার সিলেকশন হতে পারে, রিক্রুটমেন্ট হতে পারে, অনেক কিছু ব্যাপারে কিন্তু একটা বড় চমক নিশ্চিতভাবেই আসছে। সো বাকি তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে নিশ্চিতভাবেই কমেন্ট করতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।